করছেন, এখন জোহরের নামাজের পর থেকেই কিন্তু দোয়া পড়ছেন এবং ওসমান হাদির জন্য যে দোয়া, সেই দোয়াগুলো কিন্তু তারা পড়ছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা, সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তারা সবাই জানাজার জন্য যে অংশগ্রহণ করেছেন, সবাই কাতারে দাঁড়িয়ে, এক কাতারে দাঁড়িয়ে ওসমান হাদির জন্য যে দোয়া করবেন, সেই দোয়ার অপেক্ষায় এখন পুরো সংসদ ভবন এবং মানিক মে এভিনিউর আশপাশের পুরো এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে বহনকারী যে ফ্রিজিং গাড়িটি, মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি প্রবেশ করেছে, সেটি এখন খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ যেখানেই এই মরদেহটি রাখা হবে, সেই কালো রঙের যে প্যান্ডেলটি করা হয়েছে, সেই প্যান্ডেলের দিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে সিকিউরিটির যারা আয়োজন করা আছে, তারা সবাই কিন্তু পুরো যে ফ্রিজিং গাড়িটি, সেই ফ্রিজিং গাড়িটিকে কিন্তু ঘিরে রাখা হয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে এলাকাটি, সেই এলাকাটি আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বৃষ্টি শুনছিলাম আমরা সাফা, আমরা দেখছিলাম সেখানে এই একটু আগেই শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢুকেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। আপনার মাধ্যমে সেই দৃশ্য দর্শকরাও দেখলো। কত মানুষের হাহাকার, এই হাদিকে একবার শেষবারের মতো দেখবার জন্য কত মানুষের অপেক্ষা, তার জানাজায় অংশ নেবার জন্য এত লাখ লাখ মানুষের ঢল। ইতোমধ্যে এখানে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও। 2টার বেশি তো বেজে গেছে সাফা, কিছুক্ষণের মধ্যেই তো জানাজা শুরু হয়ে যাবে হয়তো। কতক্ষণ লাগতে পারে বলে মনে হয়? মানুষের এত জানাজায় এত বেশি মানুষের যে অংশগ্রহণ, এবং যে কোনো দল মত নির্বিশেষে যে কোনো মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ এবং যে সম্মান, সেই সম্মানে কিন্তু পেয়ে যাচ্ছেন ওসমান হাদি। আবারও বলা হচ্ছে, মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে সবাই যেন কাতার সোজা করেন, কারণ যারা এখনো ভেতরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে যারা প্রবেশ করতে পারেননি, তারা বাইরে অবস্থান নিয়েছেন এবং বাইরেও কিন্তু এখন স্থান সংকুলন সেই অর্থে হচ্ছে না। সেই জন্য কিন্তু সবাইকে একটু কাছাকাছি এবং একটু মোটামুটি চাপাচাপি করে দাঁড়িয়েই কিন্তু কাতার সোজা করে অবস্থান নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির মরদেহ ফ্রিজিং গাড়িটি থেকে নামানো হয়েছে এবং সবাই এখন আল্লাহু আকবার ধ্বনি তুলছেন। বিভিন্ন কাতারে কয়েকজনকে দেখা যাচ্ছে চোখ মুছছেন তারা। 12 ডিসেম্বর যখন গুলিবিদ্ধ হন ওসমান হাদি, তারপর যারা কেঁদেছিলেন, মাঝখানের সময়টা ক্ষোভের আগুনে জ্বলছিলেন, মরদেহ ঢাকায় আসার পর তাদের সেই চোখের পানি আবারও শুরু হয়েছে। বিশেষ করে এখন চোখের সামনে যারা দেখতে পাচ্ছেন ওসমান হাদির মরদেহটি, তারা এখন আবেগ ধরে রাখাটা তাদের জন্য কষ্টসাধ্য। সবাইকে আবারও কাতার সোজা করে এই যে জানাজা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যেই শুরু হবে। আপনি বড় যে শট, যে একদম লং শটে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সংসদ ভবন এলাকার এখনকার যে চিত্রটা, সেই চিত্রটাও দেখতে পাচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দর যারা, তারা সবাই সামনের কাতারের যে অংশটি, সেখানে তারা অবস্থান করছিলেন, তাদেরকেও সেখান থেকে কিছুটা সরে যে জায়গাটিকে একটু খালি করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মনিটরে। দেখছিলাম সেটি সাফা, এবং প্রধান উপদেষ্টাও এসে তার যে নির্ধারিত জায়গা, সেখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের কয়েকজনকেও আমরা দেখতে পাচ্ছি মরদেহ ঠিক পাশাপাশি তাদের অবস্থান, এবং সহযোদ্ধা যারা জুলাই আন্দোলন থেকে শুরু করে যারা ইনকিলাব মঞ্চের সহযোদ্ধা, তারাও কিন্তু সামনের জায়গাটিতে অবস্থানে আছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রবেশ করেছেন। একদম সামনের কাতারেই হয়তোবা তিনি দাঁড়াবেন। পিজিআর এর সদস্যরা তাদেরকে সামনে নিয়ে আসছেন, তিনি আসছেন, সবাইকে সালাম দিচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন।
প্রধান উপদেষ্টা তিনি প্রবেশ করলেন এবং এই যে আজকে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে আমরা যে নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি, পুরো এলাকা জুড়ে যে নিরাপত্তা বলয়, আশপাশের যতগুলো সুউচ্চ ভবন রয়েছে, বিশেষ করে ন্যাম ভবনের ছাদ এবং আশপাশের সব এলাকায় ব্যাপকভাবে যে সেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এত মানুষের জমায়েত কিন্তু কোনোভাবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিশৃঙ্খলা ঠেকানোর জন্য যে আয়োজন, সেই আয়োজন করা হয়েছিল। কিন্তু যেটি আসলে লক্ষণীয় সেটি হচ্ছে কাউকে আসলে সেই অর্থে শৃঙ্খলার মধ্যে আনার প্রয়োজনই পড়েনি। যে যার মতো নিজেই নিজের দায়িত্বে শৃঙ্খলা মেনটেন করছেন এবং কেউই উশৃঙ্খল কোনো আচরণ এখন পর্যন্ত সেই সকাল 10টার পর থেকে আমরা কিন্তু পুরো আশপাশে কোনো ধরনের এমন কোনো আচরণ অথবা এমন কোনো পরিস্থিতি, এমন কোনো ঘটনাও কিন্তু আমাদের চোখে পড়েনি। প্রত্যেকে দোয়ার উদ্দেশ্যে, ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে যে এসেছেন এবং নিজেরাই নিজেদের শৃঙ্খলা তারা কিন্তু মেনটেন করছেন। সামনের দিকের সারিতে যারা আছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, একদম সকাল সকালে যারা এখানে এসে অবস্থান নিয়েছেন তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে, মাথায় পতাকা বেঁধে সবাই কিন্তু অবস্থান নিয়েছেন ওসমান হাদির জন্য দোয়া করতে। এক কাতারে দেশের এত মানুষ অবস্থান নিয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও কিন্তু প্রধান উপদেষ্টার পাশাপাশি তারা এক কাতারে দাঁড়িয়ে এই ওসমান হাদির জানাজায় তারা অংশগ্রহণ করছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে পুরো মানিকনী এভিনিউর আশপাশের পুরো এলাকাটি কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ মূল যে সড়কটি আছে সেই মূল সড়কেও কিন্তু মানুষজন তারা জানাজার নামাজ আদায় করার জন্য তারা সেখানে দাঁড়িয়ে পড়েছেন। এখন ধর্ম উপদেষ্টা তিনি জানাজার আগে তিনি এখন একটি বক্তব্য রাখবেন। আমরা সম্ভবত সেই বক্তব্যটা আমরা শুনতে যাচ্ছি। ধর্ম উপদেষ্টা তিনি তার বক্তব্য শুরু করেছেন। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছে। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা
12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরই তাকে গুলি করে। 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল